আদর্শ হিন্দু হোটেল, লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেক রাত্রে সুপ্তথিতা কুসুম চোখ মুচিতে মুচিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মৎস্য এক পোটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম, হোটেলে লুচি ভাজতে গিয়ে দিয়েছিল খদ্দেরে, বেঁধে দেবার লোক নেই, শেষকালে খদ্দের মাছের ময়দার লুচি নিলে না, কর্তাবাবু বলেন আমায় তার নাকি দাম দিতে হবে। বেশ, আমায় যদি দাম দিতেই হয় আমি নিজে নেব, তাই তোমার জন্য বলি নিয়ে যাই। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো, রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিনি বুঝি? ধর তোমা, বোচকাটা রাখো গে যা। কুসুম বোচকাটা হাজারের হাত হইতে নামাইয়া রইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর, আপনি তো পাগলের মতো করছেন, নতুবা এত রাত্রে তাহার এক ঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি, তুমি খান কত খেয়ে ফেলো গিয়ে এক্ষুনি, কাল সকালে বাসি হয়ে যাবে, আর ছেলেপেলেদেরও দিও, কত আর রাত হয়েছে, 12:30টার বেশি নয়। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল। মতি ঠাকুর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি, এত লুচি কি হবে, বাড়িতে দিয়ে আসি, তুমি থাকো, আমি কাল সকাল 10টার গাড়িতে এসে রান্না করব, কর্তামশাইকে বলে দিও। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি যাবে? এত লুচি কি হবে? এখানে থাকলে কাল সকালে 12 ভূতে খাবে। আমার জিনিস নিজের বাড়িতে দিয়ে আসি, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি, 6টা পয়সা তো মাত্র খরচ হবে। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরও 2টি ছেলে আছে, ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তামশাইয়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 ক্রোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গেই নিজের গ্রামে পৌঁছিল। এরাশোলা একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন আর পূর্বের শ্রী নাই। গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলকাতায় চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থাও খারাপ হইয়া পড়িয়াছে। বড় দিঘিটা মজিয়া গিয়াছে। ভদ্রলোকের মধ্যে অনেকে এখান হইতে বাস উঠাইয়া কেউ রানাঘাট, কেউ কলিকাতায় চলিয়া গিয়াছেন। নিতান্ত নিরুপায় যারা, তারাই গ্রামে পড়িয়া আছে। হাজারির বাড়িতে 2খানা খড়ের ঘর, ছোট্ট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁটিয়াছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশির পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারির স্ত্রী উঠিয়া দোর খুলিয়া এই অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল, এসো এসো, শেষ রাত্রের গাড়িতে এলে কেন গো? এই দূরান্তের রাস্তা, অন্ধকার রাত, আবার বড্ড সাপের ভয় হয়েছে, সাপের কামড়ে 2-3টে মানুষ মরে গিয়েছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে ঠিক নয়, নতুন কাওড়া পাড়ায় একটা মরেছে, আর বামুন পাড়ায় শুনেছি একটা। অত বড় বুসকাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না। স্ত্রী আনন্দপূর্ণ সাগ্রহ প্রস্তাবিত সে কেবল বলিল, পেয়েছি গো পেয়েছি, ভগবান দিয়েছেন, সবারই মিলে সবাই মিলে খেয়ে নাও তো মজা করে, টেবিকে খুব করে খাও, ও তো পেট ভরে খেতেও পায় না সবসময়। সেদিন সকালে গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল। এই গ্রামেই গোয়ালপাড়ার কুসুমের জ্যাঠামশাই হরি ঘোষের বাস। অবস্থা এক সময় যথেষ্ট ভালো ছিল। এখনো বাড়িতে গোহাল পোড়া গরুর মধ্যে 8-10টি অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল। বুঝল, কবে আলেন গো বাবা ঠাকুর, সব ভালো তো? তোমরা সব ভালো আছো? আপনার শ্রীচরণের আশীর্বাদে একরকম চলিয়ে যাচ্ছে। রানাঘাটের কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের কুসুমের সঙ্গে দেখা টাকা হয়? হাজারি পাড়াগাঁয়ের লোক এখানকার লোকের ধার চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানারূপ অধৈর্য টানিয়া বাহির করিবে এবং তাহাই সাত কাহন করিয়া চারিদিকে বলিবে। সুতরাং সে বলিল, হ্যাঁ, 2-1বার দেখা হয়েছিল, ভালোই আছে।
এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এদিকে, তার গায়ে আসবার দিকে তত টান নেই, শহরের দুধ বেচে চালানোটাই না তার মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যেই বলিল, এবার আবাদপত্র কিরকম হলো বলো। ধানের আবাদ করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি, কুমড়ো 2 বিঘে, আলু পেঁয়াজ, তা একেবারে আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারীর নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়িল। তরকারি তার গ্রাম হইতে কিনিলে রানাঘাট বাজার চেয়ে অনেক সুবিধাই পাওয়া যায়, এখান হইতে সে আনাজপত্র রইয়া যাইবে। হরিঘোষকে বলিল, আচ্ছা তোমার আলু কমন হতে পারে বাবা ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ তো হবেই। তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে? নগদ দাম দেব। হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখনো করিনি, তবে করব ভাবছি, সে তোমায় বলবো একদিন। গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়া পথ, এখানে লোকজন নাই, এরশোলা গ্রামেই লোকজনের বসত নাই, আগে ছিল। ম্যালেরিয়ায় পড়িয়া হাজিয়া লোক শূন্য হইয়া গিয়াছে, শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল, হাজারি বাল্যকালেও দেখিয়াছে। পালিতরা বেশ বর্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে, পূজা পার্বণ দোল দুর্গোৎসব পর্যন্ত হইয়াছে রাজেন পালিতের বাড়িতে। এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটাই মাত্র পড়িয়া আছে, দিনমানেই বোধহয় বাঘ লুকাইয়া থাকে। বাঁশঝাড়ে কটকট শুনিয়া কটকট শব্দ হইতেছে, ঘন ছায়া, শুকনো বাঁশপাতার ও শোলার শব্দ, ফিঙে শালিক পাখির কলরব। হাজারির মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন হইতে মুক্তির দিন। সেই ভীষণ গরম উনুনের সামনে বসে আজ আর তাকে ডেটকিতে ভাত ডাল রান্না করিতে হইবে না, পদ্মঝির কড়া তাগাদা ও মুরব্বিয়ানা সহ্য করিতে হইবে না। বাঁশবনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায়, তা হইলেও কেউ কিচ্ছু বলিতে আসবে না। এই মুক্তি সে ভালোভাবেই আস্বাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, এইবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে। হাজারি সত্যই চিন্তা করিতে আরম্ভ করিল টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে। এই গ্রামের গোসাইরা বড়লোক, কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোককে বিনা বন্ধকে বিনা জামিনে কোনো টাকা ধার দিবেন? হাজারি জামিন বাই হইবে কে? তাহার অবস্থা তো অত্যন্ত খারাপ। দুখানা মাত্র চালাঘর, রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে, পয়সার অভাবে সারানো হয় নাই। উঠানের আমতলায় রান্না হয়, বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল, এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পড়িয়া আসিতেছে। হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে। টেপি বাবাকে দেখিয়া বলিল, তোমার জন্য আসন বুনছি বাবা, কাল তুমি যদি থাকো, কালকের মধ্যেই হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দেবো। হাজারি মনে মনে হাসিল। বেচি চক্রবর্তী হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে, ছবিটি বেশ বটে। পদ্মজি কি মন্তব্য করিবে তাহা হইলে সে সেটাও বুঝতে পারিল। মেয়েকে বলিল, দেখি কেমন আসন, বাহ বেশ হচ্ছে তো, কোথায় শিখলি তুই? টেপি বলিল, মুখুজ্জে বাড়ির মিলাদি আর অতসীদির কাছে শিখেছি। আমি রোজ যাই দুপুরে, ওরা আমায় গান শেখায়, বোনাও শেখায়। ওরা এখনো আছে? হরিচরণবাবু চলে যাননি এখনো? ওরা নাকি এ মাসটাও থাকবে, থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারবো। কি চমৎকার গান গাইতে পারে অতসীদি, আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজুক সুরে বলিল, ওই 2-1টা শিখেছি, সে কিছু নয়। তুমি অতসীদির গান যদি শোনো, তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গানের রেকর্ডও আছে, রোজ সন্ধ্যের পর বাজায়, কত রকমের গান হয়, যাবে বাবা শুনতে? তাহলে অতসীদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো বেছে বেছে গান দাও। হাজারি বলল, হ্যাঁ রে, হরিচরণবাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন, কি চমৎকার কীর্তন! সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নাই। হাজারির উদ্দেশ্য হরিচরণবাবুকে বলিয়া কইয়া অন্তত 100-2 টাকা ধার করা যায় কিনা সেই দিকে। হরিচরণ মুখুজ্জে মহাশয় এই গাঁয়ের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তারা এই গ্রামের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে, 2-1 জন বৃদ্ধা পিসি মাসি ছাড়া।
বাড়িতে আর কেউ এতদিন ছিলও না। আজ মাস ৪-৫ হইল হরিচরণ মুখুজ্জি একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় ৩ মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাড়িতে আসিয়া কেন যে বাস করিতেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মঠে একটা দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলি টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করিয়া দিবেন গ্রামে, এ কথাও বলিয়াছেন। হরিচরণবাবু কারো বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসে আছেন সব সময়। তার ২ মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও ২ জন দরোয়ানও আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠানে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামরা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা, বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ ২৫ বৎসর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচুলিরি রাখিবার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীর দিকে বলি গে তুমি এসেছো কলের গান শুনতে, এক্ষুনি দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন জ্বলিতেছে, ইহা সাবেকি কালের বন্দোবস্ত, এখনও ঠিক তেমনি বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকিবে কিনা। এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দা বাহির হইয়া সামনে হাজারিকে দেখিয়া বলিলেন, কে? হাজারি বিনীতভাবে হাত জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু আমি হাজারি। ও হাজারি, তা কি মনে করে? এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন, ঘরের মধ্যে এসো। মাস ২ তো তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে অতসীর সঙ্গে তার বেশ ভাব। হরিচরণবাবুর বয়স ৫৫-৫৬ হইবে, গৌরবর্ণ, লম্বা, আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিল, এখনো এই বয়সও, এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানা নিজের আবন্নস্তর দেখিয়াই তাহার সেই সাহসটুকু উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বললেন, চা খাবে নাকি হাজারি? হাজারি আমতা আমতা করিয়া বলিল, আগে চা আমি থাকে, সে কেন আবার কষ্ট করে? হরিচরণবাবু বললেন, বিলক্ষণ, কষ্ট কিসে, আমি তো চা খাবই, দাঁড়াও আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানায় যে দূর অন্তঃপুরের দিকে সেখানে আসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে, আমি বলেছি আমার বাবা তোমার কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু উঠিয়া বললেন, কলের গান শুনতে এসছো হাজারি? তা আমাকে তো বললে হয় এতক্ষণ, শুনতে আসবে আর বেশি কথা কি? তোমরা ২-৫ জন আসো যাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোক শূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্য আর আমার জন্য ২ পেয়ালা চা আনতে বলে দে তো অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে? সে যাইতেছে মুখুজ্জে বাড়িতে, অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়া হইয়াছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় ২ পেয়ালা চা হাতে ঘরে ঢুকিল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটি পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স ১৮-১৯, বেশ ধবধবে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারের আর কোনো বাহুল্য নাই। হরিচরণবাবু বললেন, তোমার হাজারি কাকা, প্রণাম করো অতসী। অতসী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকুচিত হইয়া বলিল, থাক থাক, এসো মা, রাজারানী হও, কল্যাণ হোক তোমার। অতসীকে হরিচরণবাবু বললেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো তো। অতসীর সঙ্গে টেপির খুব ভাব হইয়া গিয়াছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখিল।
বন্ধুর পিতা কিরকম দেখিতে কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরেই চাকরের হাত দিয়া গ্রামোফোন রেকর্ডের বাক্স বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণবাবু চাকরকে বললেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না কেন? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবে না, তাকেই পাঠিয়ে দেখে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরো ২-৩ জন মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা ২। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিথিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় ৯:৩০ বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল, গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণবাবু বললেন, কি বলো? আমার কিছু টাকার দরকার। যদি আমায় কিছু টাকা ধার দিতেন, তাহলে আমার একটা মস্ত বড় আশা আর কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আগে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি। আপনার কাছে লুকোবো না, আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার। টাকাটা সেই জন্যই দরকার। কত টাকা দরকার? অন্তত ২০০ টাকা আমায় যদি দয়া করে দেন বাবু। আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। ১ বছরের মধ্যে টাকাটা শোধ করে দেব। হরিচরণবাবু ভাবিয়ে বললেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না। দিতাম তো তোমাকে এমনিই দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার কাছে তো নগদ নেই। হাজেরি এই কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতসী আসিয়া বলিল, কাকা আপনি একটু বসুন। টেপি খেতে বসেছে, মা ছাড়ল না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে। নয় আপনি যান, আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেবো এখন। হরিচরণবাবু বললেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না তো আমার এখানে। হাজারি বসিয়া গেল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আগে রানাঘাটে, বেচু চক্রবর্তীর হোটেল, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু সে আর বলবার কথা না, খাওয়া আর ৭ টাকা মাসে। তাই ভাবছিলাম পরের টাবে আর থাকবো না। এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলেই নিজেই চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু আপনার আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের। বাজার আর রান্না, হোটেলের দুটো মস্ত কাজ শিখে নিয়েছি। সে হোটেল খুলে লাভ করতে পারবে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে ওই দুটো কাজ শিখেছি। ওদের কি চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে, কিন্তু বাবু আপনাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখ কান খুলেই কাজ করি। বেশ, ভালো কথা। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও স্বাদ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করিয়াছে, যদু বরুজ্যের হোটেলে তাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণবাবু বললেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার ওপর আমার হিংসা হয়। তোমার বয়স হলে কি হবে? তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তোলবার। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনের সব কিছু ফুরিয়ে গেছে মনে হয়। আর যেন কোনো কিচ্ছু করবার ইচ্ছে নেই। করে কি হবে? কার জন্য করব? এইসব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট। নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিন মনে জাগেনি। তোমার বয়স হলে কি হবে? ওই একটা আশাই তোমার বুকে যে ধুক ধুক করে জ্বলছে, সেই তোমাকে যুবক করে রেখে দেবে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাবার পরে জীবনের উদ্যম, আশা ভরসা সব যেন চলে গেল। অমনি মাথার চুলও পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি স্কুলে পড়বেই বা কে? আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই। উদ্যমী জীবনের সবটুকু। যার জীবনে কোনো আশা নেই, যা কিছু করবার স্বাদ সব তার শেষ হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা কি হাজারি। ভেবেছিলুম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় খাওয়ার জন্য কি করব। তাই বলছিলাম তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার কিচ্ছু নেই। আর এই দেখো, এই পাড়াগায় একলাটি পড়ে আছি। ভালো লাগে? ভালো লাগে না কক্ষনো। কখনো তো পাড়াগায় এতদিন থাকিনি।
আর বাইরের হইচইয়ের মধ্যে থাকতেও ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলে গান এনেছে একটা, বাজায়, আমিও শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি, যদি তা শুনে মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারীর এই দীর্ঘ বক্তৃতা সত্যতা বুঝিল না, কেবল বুঝিল পুত্র শোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতি সূচক দু চার কথা বলিল, বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনোই সে শেখে নাই। তবুও পুত্র শোকাতুর বৃদ্ধের জন্য তাহার সত্যিকারের দুঃখ হওয়াতে ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল। হরিচরণবাবু বললেন, আর একটু চা খাবে? আগে না বাবু, চা খাওয়ার আমার তেমন অভ্যেস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে, ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে, রাজকাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু ঘর দাওয়ায় জাল বুনিতেছিল। বইল, দা ঠাকুর, কোনে ছেলের এত রাত অবধি? হাজারি বইল, ওই বাবুর বাড়ি। বাবু ছাড়েন না কিছুতেই, চা খাও, কলের গান শোনো। শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় এমন ভাগে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোক মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি, কি খেলি রে? টেপি একটু ভোজন প্রিয়, খাইতে ভালোবাসে। আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাকে না খাওয়াইয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা আর আলু ভাজা। হাজারি স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়াছে, বইল, এত রাত্রির পর্যন্ত কোথায় ছিলে গো সব? পাড়া বেড়ানো শেষ হয় না বুঝি তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বইল, মা আমি খেয়ে এসেছি, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ওবেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি না? অনেকদিন ইহাদের সংসারে এমন স্বচ্ছলতা আসে নাই। লুচি ফেলিয়া ছড়াইয়া খেয়ে মেয়েরা খাইতে পায় না বলিয়াও সুখ। টেপি বলল, তুমি খাও না মা, আমি খুব খেয়ে এসেছি। সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এইসব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটলো না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলছে। আহারাদি শেষ করিয়া হাজারি বাহিরে বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণবাবুর কথায় তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে সে তার ব্যবস্থা করিবে। তার এইসব ডোকাতুর ছেলেমেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সেই চেষ্টা করিবার জন্যই তো সে সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো দোভাতুর ছেলে মেয়ে নাই তাহার ঘরে। কাহাদের মধ্যে সুখাদ্য, তাহাদের মুখে সুখাদ্য তুলিয়া দিবার আশায় তিনি খাটিবেন। আজ হরিচরণবাবুর নিকটে দিয়ে সে ঢাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়া আসিয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়েও অনেক বেশি। তাহার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে, তাহাদের মুখের দিকে চাইয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর পাইবে। হরিচরণবাবুর জীবন শেষ হইয়া গিয়াছে। তার বয়স ৪৬ হইলে কি হয়? টেপি যে ছেলে মানুষ, তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলে ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূর পর্যন্ত লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেডিকে একটা কলের গান কিনিয়ে দেওয়া যায়। গান এত ভালোবাসি যখন, হয়তো স্বপ্ন, কিন্তু ভাবেও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশঝাড়ে শন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণে হাজার স্ত্রীকে বইল, ও আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সুডা দিয়ে ভিজিয়ে দাও তো। কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকালে উঠেই রানাঘাট যাব। সকালে কেন, এক্ষুনি কেচে দিচ্ছি। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রের মধ্যেই শুকিয়ে যাবে।